এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সাবধানে যাস। মমির রুম ছেড়ে বাইরে আসে আদ্রিতা। ঘুটঘুটে অন্ধকার সর্বত্র, বাড়ির সব লাইট নেবানো। প্রলম্বিত শ্বাস ছেড়ে আদ্রিতা এগিয়ে যায় নিজের রুমের উদ্দেশ্যে। অন্ধকারে শঙ্কিত চেহারায় আশপাশ চাইছে সে, মুখ দুরু দুরু কাঁপছে। হরর ফিল্ম দেখার এই এক অসুবিধা, দেখার পর একা একা কোথাও গেলেই মনে হয় আশেপাশে কেউ আছে। ভীত লোচনে নিজ রুমের সামনে এসে দাঁড়াতেই আদ্রিতার দৃষ্টি গেল আদুরে ছাদের সিঁড়ির কাজটায়। সেখানে এক অস্পষ্ট মানব অবয়ব দেখা যাচ্ছে, নড়াচড়া করছে রীতিমতো। আদ্রিতা থমকে যায়, হাত পা থরথর করে কাঁপতে থাকে, জবান যেন বন্ধ প্রায়। সে অবয়বটি ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে, একটু একটু করে। আদ্রিতার গলা শুকিয়ে যায়, পা যেন চলে না। অবয়বটি প্রায় কাছাকাছি চলে এলে তার যেন টনক নড়ে। কাঁপা নিত গলায় প্রাণপণে চিৎকার দিতে নাই, ভূত! কিন্তু তার কথা মাঝপথে থামিয়ে মুখটা শক্ত করে চেপে ধরে সে অবয়ব, নিজের সঙ্গে মিশিয়ে এক প্রকার চেপে ধরে তাকে। আদ্রিতার শঙ্কায় অস্থির হয়ে ছুটার চেষ্টা চালায়, কিন্তু পারে না। আর মধু ফিসফিসানো ছোট্ট স্বরে হুঁশে ফিরে সে, আমি আদিব। ক্ষণিকে শান্ত হয়ে যায় আদ্রিতা। এতক্ষণ ভয়ের চোটে দিকবেদিক হারালেও এখন কিছুটা শান্ত হয়। তবে পরক্ষণে নিজের এতটা নিকটে আদিবকে আবিষ্কার করে কুণ্ঠায় হাঁসফাঁস করে। মুহূর্তে ভয়ের অনুভূতি মিলিয়ে ভালোবাসাময় লজ্জার অনুভূতিটা সর্বাঙ্গ ঘিরে ধরে। আদিবের তপ্ত শ্বাস তার ঘাড়ের কাছটায় আছড়ে পড়ছে। মুখ থেকে হাত সরিয়ে সন্তর্পণে নিজের হাত দুটো মুঠোতে পড়েছে সে। কোমল মতিয়ে আদ্রিতার বুকের ভেতরকার কম্পন মাত্রা বাড়ে। অনবরত ঢুক গিলে সে নিজেকে শান্ত করার প্রয়াস চালায়। আর মধ্য আদিবের নরম স্বর ভেসে আসে কানে, এতক্ষণে ঘুমানোর সময় হলো? আদ্রিতা খিচে চোখ বুঝে নিল। আদিবের শব্দ স্ফুরণের তপ্ত শ্বাস ঘাড়ের কাছটায় পড়াতে অনুভূতির জোয়ারে টলমল অবস্থা তার। সরে আসার চেষ্টা চালালে আদিব নিজেই তাকে ছেড়ে দেয়। পরক্ষণে আদেশ ছুড়ে, ঘুমাতে চা, মান সম্মান তো আজ ডুবিয়ে ছাড়তি, আর যেন এসব দেখা না হয়, মনে থাকবে? আদ্রিতা অস্থির অশান্ত, তবু কোনো রকমে মাথা দুলে তাড়াহুড়ো করে নিজ রুমের উদ্দেশ্যে ছুটল। এক প্রকার পালাতে চাইলেও তার থেকে। ভার্সিটি প্রাঙ্গণে সোনা রোদ রুখে ঝুঁকে দিচ্ছে। মিঠে রোদের আবির্ভাবে জনমনে স্বস্তি ফিরেছে যেন। নভেম্বরের এই কুয়াশা মাখানো ঠান্ডা ঠান্ডা সকালের ক্লাসের উদ্দেশ্যে ছুটে এসেছিল আদ্রিতা। শীতল বাতাসের দাপটে শিরশিরে ঠান্ডায় সে প্রায় জমেছিল তখন। তবে এখনকার চিত্র ভিন্ন। ক্লাস টাইম শেষ হতেই গাঢ় কুয়াশা দূরীভূত হয়ে দেখা মিলেছে তপ্ত রোদের। তাতে যেন চনমনে হয়ে উঠেছে সর্বাঙ্গ। রৌদ্রময় ঝলকানিতে শীতের শিরশিরে অনুভূতি এক প্রকার মিলিয়ে গেছে অদূরে। প্রফুল্লিত মনের স্বস্তিকর হাসিতে সবুজ ঘাসে আবৃত মাঠে পা রাখল আদ্রিতা। তার ঠিক পাশে দ্বিধাগ্রস্ত দিবা তাল মিলিয়ে হেঁটে চলেছে। আদ্রিতা অবশ্য তার দ্বিধাগ্রস্ত হাবভাবকে বিশেষ পাত্তা দিচ্ছে না। মিঠে রোদ গায়ে মাখিয়ে ধীর কদমে পথ চলছে সে। কিছু দূর এগোতেই দিবা পুনরায় হাতটা টেনে ধরল তার। চোখ মুখ অন্ধকার করে বলল, আমি না যাই। হ্যাঁ, তোর বাপ চাচাকে আমার ভীষণ ভয় লাগে বাবা। আদ্রিতা দাঁড়িয়ে গেল, ভ্রু কুঞ্চন করে চেয়ে রইল খানিক। এ নিয়ে 3 বার কথাটা উচ্চারণ করেছে দিবা। আদ্রিতা আগের বার জবাব না দিলেও এবার যেন ছুটে গেল। কঠিন মুখে বলল, এমন করছিস কেন? সমস্যা কি? আমার বাপ চাচা তোর সঙ্গে রাগ দেখিয়েছে কখনো? দেখালেও বাড়ির লোকেদের সঙ্গে। তুই আমাদের অতিথিদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে? আমার পরিবার অন্তত করবে না। আম্মু নিজেই আমাকে বলেছে তোকে নিয়ে যেতে। দিবা ত্রস্ত শুধরানোর ভঙ্গিমায় বলে, আরে সেটা বলছি না, তোর পরিবার সবাই অনেক ভালো সেটা আমি জানি, কিন্তু তোর বড় চাচাকে রাগী ভয় লাগে আর কি। বড় চাচুকে আমিও ভয় পাই অনেক। রাগী হলেও চাচুর মনটা খুব ভালো, বুঝেছিস? এবার চল, আর তাল বাহানা করবি না কিন্তু। তোকে ছাড়া বাসায় গেলে আম্মু আজ 1000টা প্রশ্ন করবে আমাকে। দিবা কিঞ্চিত হেসে উত্তর করলো, ঠিক আছে চল। দুজন হেঁটে হেঁটে মাঠের একদম শেষ মাথায় এলো। খানিক সামনেই লোহার বড়সড় গেট। আদর হতে দেখা যাচ্ছে কিছু ছেলেকে, তাদের মধ্যেও অনেকেও আছে। গেট থেকে খানিকটা এগিয়ে দাঁড়িয়ে আছে তারা, মনে হচ্ছে তাদের অপেক্ষাতেই আছে।
দৃশ্যখানা আদ্রিতার চোখে পড়লে বেশ বিরক্ত হয় সে। এই যন্ত্রণায় সে অতিষ্ঠ। অনেক তার পিছুই ছাড়ছে না। কি করবে সে ভেবে পায় না কিছু। আদ্রিতা চোখ মুখ কুচকে অতিষ্ঠ হয়ে দিবার উদ্দেশ্যে বিড়বিড় করে বলে, দেখ, আজও দাঁড়িয়ে আছে। আমার এসব সহ্য হয় না। এসব ছেলেরা মেয়েদের মনের খবর আগে জেনে নিতে পারে না। মেয়েটার মনে অন্য কারোর বসবাস আছে কিনা সেটা শিওর না হয়েই পিছু ঘোরা শুরু করে দেয়। যত সব। এই জন্যই তো পরে ফ্রিতে ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে বসে থাকে। আদ্রিতার কথা শুনে দাঁত কেলিয়ে হাসলো দিবা। প্রত্যুত্তর করলো আফসোসের সহিত, বেচারা অনেক ভাই লাকটাই খারাপ। এত মেয়ে পছন্দ করে তাকে, অথচ পাত্তাই দিল না। আর যার মনে অন্য কারোর বসবাস তাকে নিয়ে স্বপ্ন সাজায়। হ্যাঁ, ব্যাড লাক। আদ্রিতা মুখ বাঁকিয়ে বলল, এত দুঃখ পাওয়ার মতো কিছু হয়নি, তাড়াতাড়ি চল। হাঁটতে হাঁটতে অনেকদের কাছাকাছি এলো প্রায়। বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে সে। ফ্যালফ্যাল নয়নে চেয়ে আছে আদ্রিতার দিকে। অস্বস্তিতে ঘাট হয়ে আদ্রিতা হেঁটে যায় তাদের সামনে দিয়ে। আর ভেতরে ভেতরে রাগে ফুঁসে দেবাকে তাদের সাইডে রেখে নিজে ডান পাশটা দখল করে গেটের কাছে এসে পৌঁছায়। পথিমধ্যে শুনতে পায় অনেকের বন্ধুদের উল্লাসের সহিত ভাবি ভাবি ডাক। মেজাজ তুঙ্গে উঠে আদ্রিতার। মাথা ঘুরে কঠিন কিছু বলার ইচ্ছা জাগে, কিন্তু সাহসে কুলায় না। ভার্সিটি প্রাঙ্গণেই মানুষের অভাব নেই। তাদের মতো সিনিয়রদের কিছু বলতে গেলেই আগ্রহ সমেত জমায়েত হবে সবাই। কিছু স্টুডেন্ট তো খেপে গিয়ে যা তা কথা শুনে দিবে। তারা ভার্সিটির পরিচিত মুখই না, সে শান্তিপ্রিয় মানুষ, এসব ঝামেলায় জড়াতে চায় না। আরেকদিন ঠান্ডা মাথায় অনেককে বুঝিয়ে বলে দিবে সব কিছু। অনেক ভদ্র ছেলে বুঝবে অবশ্য। পাশ থেকে দিবা তার হাত চেপে রাস্তার দিকে যেতে যেতে সকতোক্তি করলো, আজই গিয়ে আদিব ভাইকে এসব বলবি। তুই কিছু বলতে না পারলে ভাইয়া এসব বুঝাবে, তাতেই হবে। তাহলে এসব থামবে। আদ্রিতা ঘুর বিরোধিতা করে বলল, তাকে জানানো যাবে না। ওই লোকের মাথা গরম, কি করবে না করবে ঠিক নেই। দিবা আর কথা না বাড়িয়ে সম্মুখে পা চালায়। আদ্রিতার প্রস্থান দৃশ্য ঘুর লাগা দৃষ্টিতে পরখ করছে অনেক। মিটিমিটি হাসিতে ভাবছে কত কিছু। তার হাসি মুখ দেখে তার এক বন্ধু পাশ থেকে বলে উঠল, এবার প্রপোজ করেই ফেল, আমরা ব্যবস্থা করি সব। কি বলিস? অন্য মনস্ক অনেক বন্ধুর কথায় সে জানালো মাথা নেড়ে। হ্যাঁ, ব্যবস্থা কর। আমি আর অপেক্ষা করতে চাই না। আদ্রিতাকে এখন শুধু নিজের করে পেতে চাই। মানুষ পটে রাতের ব্যাপারখানা এখনো দৃশ্যমান। তা বক্ষ পিঞ্জরের আলোড়ন তুলছে রীতিমতো। ঘাড়ের কাছটাতে সে ব্যক্তির উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়েছিল। তার ফিসফিসানো কথার দরুন তীব্র অস্বস্তি ঘিরে ধরেছিল গাত্র মাঝে। কি অদ্ভুত প্রেমময় যন্ত্রণায় আদ্রিতা তখন কাহিল ছিল, তা বোঝানো দুঃসাধ্য। শুধু অনুভব করতে পারে হৃদযন্ত্রের বেহাল স্পন্দন। সে দৃশ্যটা চোখের পর্দায় ভেসে ওঠা মাত্র স্বস্তি মিলে না অন্তরে। মুখের দূরে দূরে কম্পনে অস্থির হতে হয় তাকে। এই প্রথম কোনো পুরুষের উপস্থিতি এত কাছ থেকে পেয়েছে। সেই অনুভূতি এক প্রকার নাজেহাল করে ছেড়েছিল তাকে, পিষ্ট করেছিল প্রেমময় ব্যথায়। ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসি ফুটে। কাল যদি ভূত বলে চিৎকারটা দিত, তবে কি অবস্থাটা হতো? বাড়ি ভর্তি মানুষ জড়ো হতো সেখানে। সে তখন দ্বিগুণ লজ্জায় পড়ত। আদেবেই বা তখন ভূতের মতো ওখানে দাঁড়িয়ে কি করছিল? সে কি ছাদে গিয়েছিল, নাকি তার অপেক্ষাতেই রাত্রে জাগরণ করছিল? যে জন্যই থাকুক, আদ্রিতার অন্তত বুঝে গেছে তার মনের ভাষা। জলদ গম্ভীর লোকটা আড়ালে অন্তরালে এখনো তাকেই চাই, যা প্রমাণ করে তার গাঢ় চাহনি এবং আদুরে কণ্ঠস্বর। তবে কেন এত দূরত্ব বজায় রাখছে সে? নাকি সে এগিয়ে না গেলে ওই বদ লোক কখনোই ধরা দিবে না? সে কি একবার নিজের মনের কথাটা আদিবকে জানাবে? পারবে না সে, একদম না। সে আসুক, সে ভালোবাসে বলুক, না বলতে চাইলে এক প্রকার বাধ্য করে ছাড়বে সে। তা ভেবে দুষ্টু হাসে আদ্রিতা। ভাবনার সমাপ্তি ঘটিয়ে বিছানা ছেড়ে উঠে। তার ঠিক ডান পাশে গায়ে কাঁথা জড়িয়ে আরাম করে ঘুমাচ্ছে দিবা। ভার্সিটি থেকে ফিরে গোসল সেরে দুপুরের খাবারটা খেয়ে ঘুম দিয়েছিল দুই বান্ধবী। আদ্রিতার ঘুম ভেঙেছে খানিক আগে, কিন্তু দিবা এখনো বেঘরে ঘুমাচ্ছে। মৃদু হেসে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে পলকহীন চেয়ে রইল দিবার সুষ্টি মুখের দিকে। ওর মতো বান্ধবী কমই হয়। বিপদে আপদে সুখে দুঃখে সবসময় ওর সঙ্গ পেয়েছে সে। কখনো নির্দয়ের মতো দূরে ঠেলে দেয়নি মেয়েটা। নিঃস্বার্থভাবে পাশে থেকেছে সারাটাক্ষণ। ভার্সিটি থেকে চেনা জানা হলেও তাদের সম্পর্কটাও বেশ মধুর। মেয়েটা ভালো, আর এই ভালো মনের মেয়েটার জীবনে একজন ভালো মানুষ আসুক, সেটাই খুব করে চায় আদ্রিতা।
এই পাগলিটাকে সারা জীবনের জন্য আগলে রাখুক, খুব ভালোবাসুক, সেই ভবিষ্যৎ সুপুরুষ। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নামলো। বিকেল 4টা বাজে। সন্ধ্যাবেলায় আদিপ অফিস থেকে ফেরার পরপরই তার বন্ধুরা চলে আসবে। তাদের বাসা থেকে রায়ান তার নতুন বউকে নিয়ে আসার দাওয়াত পেয়েছে আজ। দোতলা অবধি খাবারের সুঘ্রাণ চলে এসেছে ইতিমধ্যে। রান্না করায় ব্যস্ত হয়তো তার মা চাচিরা। আদ্রিতা ফ্রেশ হয়ে ত্রস্ত পায়ে বাইরে যায়। রান্না দেখার আগ্রহে সোজা কিচেনে চলে যায়। আদিপ ফিরেছে সন্ধ্যায়, এখন নিজ রুমে। তার বন্ধুরাও কাছাকাছি চলে এসেছে প্রায়। গৃহিণীদের রান্নার কাজ সমাপ্ত। আদ্রিতা সহ তার সকল কাজিনরা বাসায় সকল কিছু গোছগাছ করে এখন ড্রয়িং রুমে আড্ডায় মশগুল। আদ্রিতাকে একটু পর পর দিবা শুধু খুঁজে যাচ্ছে। কাল রাতের কাহিনীটা বলার পর থেকেই আদ্রিতাকে বেশ জ্বালাচ্ছে সে। বেশ কয়েকবার চোখ রাঙিয়েছে আদ্রিতা, তবু মেয়েটা দুষ্ট ইঙ্গিত দিয়ে যাচ্ছে। আদ্রিতা এবার উত্তিষ্ঠ হয়ে বিড়বিড় করে বলল, চুপ কর, নয়তো মুখে কষ্টেপ লাগিয়ে দিব। দিবা মিটিমিটি হেসে আরো কিছু বলতে নিলে হঠাৎ আদিবের আগমনে থেমে যায়। মুহূর্তে আদ্রিতার দৃষ্টিও তার পানে নিবদ্ধ হয়। ব্যস্ত ভঙ্গিতে কানে ফোন চেপে সিঁড়ি থেকে নামছে সে। অফিসের ফর্মাল শার্ট প্যান্ট পাল্টে এখন ট্রাউজার টি শার্ট জড়িয়েছে গায়ে। তার নজর কাড়া মায়াময় মুখটা বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। মুখের আদল স্বাভাবিক, চক্ষু নজর সামনে স্থির। চুলে বার কয়েক হাত চালিয়ে কথা বলতে বলতেই সদর দরজা পেরোলো। আদ্রিতার ঘোর কেটে গেল। সে হঠাৎ সচকিত হলো। পাশে থাকা দীপাকে চাপড় দিয়ে বলে উঠল, ওনার বন্ধুরা বোধহয় এসে গেছে, এই জন্যই তো এমন তাড়াহুড়ো করে বাইরে গেলেন উনি। দিবা সদর দরজার দিকে চেয়ে সায় জানালো, এসে গেছে মনে হয়। তাদের কথার মাঝে অনেক জোড়া পায়ের আওয়াজ শোনা গেল। মুহূর্তে শান্ত পদচারণে আদিবের বন্ধুরা প্রবেশ করলো তাদের বাড়ি। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই তাদের দেখে দাঁড়িয়ে গেল। উচ্ছ্বাস মাখা বদনে এগিয়ে গেল সামনে। আফসানা মৃদু হেসে সবার সঙ্গে কুশল আদেশ সেরে নুভাকে কাছে টানলেন। তার গালে হাত বুলিয়ে আওড়ালেন, মাশাআল্লাহ, মিষ্টি মেয়ে। নুভা খানিক লজ্জা পেয়ে মাথা নিচু করলো। পরক্ষণে তনিমা মরিয়মকে সালাম দিয়ে কুশল বিনিময় করে নিল। নবদম্পতিকে সকলেই প্রাণ ভরে দোয়া করলেন। অতঃপর তাদের নিয়ে যাওয়া হলো বসার ঘরে। সবাইকে বসিয়ে 3 গৃহিণী ছুটলেন নাস্তা আনতে। আদ্রিতা সহ তার কাজিনরা দিবাকে নিয়ে গেল নুভার কাছে। গিয়ে আদ্রিতা অদূরে সুরে বলল, চলো আপু, তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখিয়ে আনি। নুভা যেন খুশি হলো এতে। রায়ানের দিকে এক পলক চেয়ে ত্রস্ত উঠে দাঁড়ালো। সম্মতির উদ্দেশ্যে বলল, আমি আদ্রিতার সঙ্গে যাই। হ্যাঁ। রায়ান মাথা নাড়ে, শান্ত স্বরে বলে, যাও যান। সকলের সামনে যান বলাতে নুভা থতমত খায়। লজ্জা ভর করে সর্বাঙ্গে। এ লোক কখনো শুধরাবে না। লজ্জা থেকে বাঁচতে দ্রুত পা চালায় সে। মৌমি বর্ষার সঙ্গে আদ্রিতা দিবা মিটিমিটি হেসে প্রস্থান নেয়। নির্লজ্জ রায়ান তখনও তার বউয়ের পানে চেয়ে ঠোঁট কামড়ে ফালফাল মানে তা দেখে পাশ থেকে তাহির ফিসফিস করে বলে উঠল, মামু, আদ্রিতের পাশে মেয়েটা কে রে? আজ প্রথম দেখলাম মনে হচ্ছে, হেব্বি তো দেখতে। আনমনা হয়ে থাকা রায়ান এবার সজ্ঞানে ফিরে তাহিরকে চোখা দৃষ্টিতে পরখ করে বলে ওঠে, মেয়েটা যেই হোক তাতে তোর কি শালা? এদিক সেদিক নজরে দেওয়া বন্ধ কর, নয়তো আদিবের হাতের মশলাদার আদর অপেক্ষা করছে তোর জন্য। তাহির মুখ ঝামটা মেরে স্বাগতোক্তি করলো, সরি, তোর জ্ঞান আমি নিতে পারলাম না। তোমরা তো মামু মিঙ্গেল হয়ে বসে আছো, আমার কাউকে লাগবো না রে? আজীবন কি সিঙ্গেল থাকবো? রায়ান দাঁত কেলিয়ে বলল, এবার আদিবরে ডিঙ্গিয়ে পর ওই মেয়ের কাছে যাস। এই বাড়িতে আসে যখন আদিবের বইনি হবে। তাহির গা দুছিয়ে নির্ভয় চিত্তে বলল, এর এমন কি? দরকার হলে আদিবরে ডিঙামু। রাফি যদি ওরে পটাইতে পারে তাহলে আমিও পারমু। আদিবরে পটাইয়া পরে জয় করুম ওই নাম না জানা মেয়েরে। রায়ান ভ্রু কুঞ্চন করে বিড়বিড় করলো, মেয়ের নাম দাম কিছুই জানে না, আসছে প্রেমিক পুরুষ। লজ্জা শরম কোথায় রাইকে আসছিস আজকে? দুষ্টু হেসে চোখ টিপে উত্তর করলো তাহির, তুই যেখানে রেখে আসছিস সেখানেই। নোভা ভাবির দিকে এতক্ষণ ক্যাবলার মতো চায়া ছিল কেডা? হ্যাঁ। রায়ান থতমত খেলো, জবাব দিতে নিয়েও দিল না। আর মধ্যে নাস্তা দিয়ে গেলেন তনিমা বেগম। সবার হাতে পায়েসের বাটি ধরিয়ে আদিবের উদ্দেশ্যে ছোট্ট করে বলে গেলেন। আদিব বুঝদারের ন্যায় মাথা দুলালো। রাফি এতক্ষণে মুখ খুলল আফসোসের সহিত, তোর বোন তো এলো আর গেল, আমার দিকে একবারও ফিরেও তাকালো না। কথাটা আদিবের উদ্দেশ্যে হলেও বাকিরা মজা উড়ালো কথাটাই। মুহূর্তেই এক কথা দুই কথায় রাফিকে খাপাতে ভুলল না তারা। কিন্তু আচমকা আদিবের গুরুগম্ভীর স্বরে থেমে যেতে হলো তাদের।
ভদ্র ছেলে হয়ে আসছিস, ভদ্র ছেলের মতোই থাকবি। উল্টাপাল্টা কাজ করে আমার বোনদের বিরক্ত করলে খবর করে ছাড়বো তোদের। তাহির ত্রস্ত মাথা তুলল, বিজ্ঞান ন্যায় স্বাগতোক্তি করলো। আমাদের মতো সুবোধ বালক কখনো কাউকে বিরক্ত করতে পারে? একদম না, এসবে আমরা নাই। কি রে বল? আদিব মামুও যদি তার প্রেমিকার চাচাতো বোনের প্রেম প্রেম নজরে দেখে তাহলে চুপচাপ থাকবো, কোনো কথা বলবো না, কারণ আমি অতি ভদ্র। তাহিরের ইঙ্গিতপূর্ণ কথায় বাকিরা হুহা করে হাসলেও আদিব চোখ রাঙালেও তাকে। সরু তীক্ষ্ণ নজরে ছুঁড়ে এক প্রকার শাসল সবাইকে, কিন্তু তাদের এদিকে ধ্যান থাকলে তো। শরীর ঝাঁকে উচ্ছ্বসিত হাসিতে ব্যস্ত তারা। রাত 9টা, আকাশ জুড়ে তারার মেলা। মৃদুমন্দ আলো বিকিরণ করে চলেছে গোলাকার চাঁদ। চাঁদনি রাতের এই মায়াবী ক্ষণে আদিবদের বাসার ছাদে বারবিকিউ পার্টি হচ্ছে। আদিবের বন্ধু কাজিন সকলেই অংশ নিয়েছে পার্টিতে। আফসানা একবার তদারকি করে ফিরে গেছেন নিজ রুমে। বারবিকিউ করেছে আদিবের বন্ধুরা, আর তাদের পাশে বসে তার সূক্ষ্ম নজরে দেখছে আদিব। মেয়েরা ছাদের কর্নার সাইডে বসে আলাপে মুশকুল। ছাদে লম্বা করে পেতে রাখা শীতল পাটিতে বসেছে তারা। এক একজনের কোলে বালিশ নিয়ে এটা সেটা বলে হাসিতে ব্যস্ত। রায়ান মশলা মাখাচ্ছে মুরগিতে, বাকিরা অন্যান্য কাজে মগ্ন। আর এক ফাঁকে আদিব ঘাড় ঘুরে কাঙ্ক্ষিত ব্যক্তিটার পানে চাইল। তার দেওয়া গোলাপি রঙের ড্রেসটা আজ পরেছে সে। এই রঙে দারুণ মানায় মেয়েটাকে, তাই তো খুব শখ করে এনেছে। সদ্য প্রস্ফুটিত গোলাপ যেমন করে চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী হয়, তার প্রেয়সীকেও ঠিক তেমনই নজর করা লাগছে। গোলাপের নির্যাসে নিজেকে রাঙিয়ে সে যেন হয়েছে স্নিগ্ধ রূপকুমারী। খিলখিলে হাসিতে বড্ড উন্মাদ করে ছাড়ছে তাকে। তার ব্যক্তিগত রূপকুমারীকে পাশে বসিয়ে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকার বাসনা জেগেছে আদরে। ভালোবাসায় বুকের মধ্যেখানে জায়গা দিতে পারলে অন্তরে প্রশান্তি মিলত। প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে নজর ঘুরায় আদিব। পাচ্ছে না তার বন্ধুরা আবার দুষ্টুমি শুরু করে দেয়। গভীর অনুভূতি দমিয়ে রেখে নিজেকে ধাতস্থ করে সে। অতপর মিটিমিটি আলো দেওয়া তারার পানে চেয়ে থাকে আনমনে গভীর দৃষ্টিতে। বারবিকিউ করা শেষ, খাওয়া দাওয়া শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ডিনার তারা আগে সেরে ফেলেছিল, তাই সে ঝামেলা নেই। সবকিছু রেডি করে তাহির সবাইকে নিজেদের প্লেট বুঝিয়ে দিচ্ছে, আর কোল্ড ড্রিঙ্কস সার্ভ করছে রাফি। তাহির ঠিক দিবার কাছে সে থামকালো কিছুক্ষণ। শান্ত নয়নে তাকে খানিক পরখ করে পাশে থাকা আদ্রিতাকে প্রশ্ন ছুড়ল, উনি কে? ছিলাম না তো। আদ্রিতা খানিক হেসে জবাব দিল, ও আমার ফ্রেন্ড দিবা, ওকে তুমি করেই সম্বোধন করবেন ভাইয়া। মেঘ না চাইতেই জল। তাহির মনে মনে পৈশাচিক হাসি হাসলো। জানতে চাইছিল মেয়েটা আদিবের বোন কিনা। এখন সম্পর্কের সঙ্গে নামটাও জানা হয়ে গেল ফ্রিতে। উফ, দিবা, কবে তোমার মনটা আমাকে দিবা দিবা? আড়ালে দুষ্টু হেসে বের করে বলে সেখান থেকে প্রস্থান করে সে। তারপর বাকিদের সার্ভ করায় ব্যস্ত হলো তাহির। রায়ান গোবেচারা মুখ করে বসে আছে। তার এখনকার ইচ্ছে ছিল নিজের বউকে আদর করে মুখে তুলে খাইয়ে দিবে, কিন্তু তার লজ্জাবতী বউ সে ইচ্ছে পূরণ হতে দিল না। বন্ধুদের সামনে অতিরঞ্জিত ঢং করলে নাকি কথা বলাই বন্ধ করে দিবে সে। কত বড় কথা! চূড়া দৃষ্টিতে আদরে হাস্যরত নোভাকে একবার দেখে নিল সে। তাকে রাগিয়ে খুব হাসা হচ্ছে এখন। সময় আসুক, সেও সুদে আসলে উসুল করবে। বিরস মুখে রায়ান যখন খাওয়াতে ব্যস্ত, তখনই নজর যায় তার পাশে বসা রাফির দিকে। রাফির চক্ষু নজর অনুসরণ করে ভ্রু কুচকায় সে। পরপর পিঠে চাপড় মেরে চাপা স্বরে বলে, নজর সামলা বলদা, ভদ্রতার মুখোশ পর। আদিব তখন কি বলছিল মনে নেই? রাফি বিরক্তিতে ঘাট হয়ে বলল, ডিস্টার্ব করস কেন শালা? কানের বাসায় ঘ্যান ঘ্যান করিস না তো, যা। রাফির কথায় বিশেষ পাত্তা না দিয়ে রায়ান আদিবের উদ্দেশ্যে জোর গলায় বলল, রাফি এবং তাহির নামক ভদ্রপোলাদের একটু নজরে নজরে রাখিস আদিব, ওই দুইটা নজর খারাপ। আদিব সন্দিহান চোখে চাইল। রাফি তাহির ধরাপড়া চোরের ন্যায় কাচু মাচু করলো। অতঃপর রায়ানকে চোখ দিয়ে ভস্ম করার চিন্তা ভাবনা আটলো। রায়ান প্রাণ খোলা হাসলো। এবার একটু শান্তি লাগছে। নিজে দুঃখে জর্জরিত সে, অথচ তার বন্ধুরা কিনা প্রেমময় দৃষ্টি বিনিময় করছে। এটা তো হতে দেওয়া যায় না, একদম না। আদিব তাদের কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শান্ত স্বরে বলল, এখনো সময় আছে, ভালো হয়, আর যেন সতর্ক করতে না হয়। ছাদের মাঝ বরাবর চেয়ার পেতে বসেছে ছেলেরা, আর কর্নারে বিছানো শীতল পাটিতে মেয়েরা। খাওয়া দাওয়ার পাট চোখেছে কিছুক্ষণ হলো। আদিবের বন্ধুরা খানিক পরে চলে যাবে। নুভাকে বাসায় পৌঁছিয়ে রায়ানকেও ফিরতে হবে নিজের বাড়িতে। বইয়ের সঙ্গ না পাওয়া বিষণ্ণ মনা রায়ান আদিবের উদ্দেশ্যে আবদার ছুড়েছে গান গাওয়ার। আদিব সাথে সাথে মানা করে দিলেও হাল ছাড়েনি সে।
বাকি বন্ধুরা সহ মেয়েদেরও মতামত নেওয়া হলো এতে। সবাই আদিবের গলায় গান শুনতে ইচ্ছুক। আদিবের গানের গলা ভালো, স্কুল লাইফে গাইতো সে, তারপর আর গায়নি কোথাও। মাঝে মাঝে বন্ধুদের রিকোয়েস্টে গায়ে একটু আধটু, এই যা। সকলের উৎসাহের ভিড়ে আদিবের দৃষ্টি ঘোরাফেরা করলো আদ্রিতার সুশ্রী মুখপানে। মেয়েটার দৃষ্টি নিচে করে স্থির বসে আদিবের দৃষ্টি অনুসরণ করলো তার বন্ধুরা। মিটিমিটি হাসিতে আসল ঘটনা বুঝে নেয় তারা। আদিব আদ্রিতার মুখ থেকে শুনতে চাইছে সে গান গাইবে কিনা, কিন্তু নিজের অহংবোধের কারণে তা জিজ্ঞেস করতে পারছে না। আদিবের কাজটা সহজ করলো রাফি। আদ্রিতার উদ্দেশ্যে সারল্যের হাসিতে বলে উঠল, আদিবের গান শুনতে যাও অদ্রিতা, ও কিন্তু ভীষণ ভালো গায়। আদ্রিতা চমকায়, দৃষ্টি তুলে সামনে চাইলে আদিবের গাঢ় চাহনি নজরে পড়ে। শুকনো ঢুক গেলে সে মাথা নিচু করে সায় জানায়। পাশ থেকে এক যুগে তখন তার কাজিনরাও বলে উঠে, আমরা সবাই শুনবো। প্রিয়তমার সম্মতিটুকু পেয়ে আড়ালে হাসলো আদিব। তবে উচ্ছ্বাসের বদলে বিষণ্ণতার আভাস ছড়িয়ে পড়ে বদনখানায়। সম্মোহনী দৃষ্টি দূর আকাশ পানে স্থির রেখে ঠান্ডা শীতল কণ্ঠে গানের সুর তুলে মনের সমস্ত আবেগ মিশিয়ে। খোলা জানালা দক্ষিণের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে এসে বলে দাও আছি আমি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে। করোনা কিছুতেই ভয়, কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। অনেক পথের পথিক আমি, ক্লান্ত সর্বশেষ, তোমার পথে ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ। তুমি আমার প্রথম শেষ জীবনের ভালোবাসা, তোমার মাঝে তাই তো আমার জীবনের শত আশা। সাদা আকাশে মেঘের ভেলায় রথে রঙের খেলা, কখনো কালো কখনো নীল, কখনো বা ধূসর সাদা। আমার আকাশ জুড়ে ছিল তোমারই রঙের মেলা। সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। গভীর অনুভূতি মিশ্রিত এক একটি শব্দ যেন তার জন্যই গাওয়া। সে গানের পরতে পরতে ছিল অব্যক্ত আকাঙ্ক্ষা, বেদনাহত মনের গভীর আক্ষেপ। মুলায়ম কণ্ঠস্বরে সে সুর যেন তীব্র আন্দোলন চালিয়েছিল আদ্রিতার মনের গহীন কোণে। বক্ষ স্পন্দনের মাত্রা ছিল অস্বাভাবিক। গান শেষে সকলের উচ্ছ্বাস মাখা প্রশংসা বাণী শুনেও লোকটা ছিল নির্বিকার। শুধু আর চোখে তার দিকে একবার বিশ্বজিত নয়নে চেয়েছিল। আদ্রিতা এখন বুঝতে পারে এই লোকটা নিজ মনে কতটা অভিমান পুষে রেখেছে। দিনের পর দিন সে অভিমান গাঢ় হয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে এখন, তাই তো এত দূরত্ব বজায় রাখছে সে। মুখটা মলিন হয়ে আসে আদ্রিতার। পরক্ষণে অফুরান ভালোবাসায় আদিবকে সিক্ত করার ইচ্ছে জাগে। তার বুকে মুখ লুকিয়ে তাকে সকল দহন যন্ত্রণা থেকে মুক্তি দিতে মন চায়। কদিন আগে আদিবের থেকে দূরে দূরে থাকার সিদ্ধান্ত নিলেও এবার আর তা করবে না বলে পণ করলো। কাছাকাছি থেকে তার মুখ থেকে ভালোবাসার শব্দটা উচ্চারণ করে ছাড়বে সে, কিন্তু অতি লজ্জায় সে কি তা করতে পারবে? লোকটা কাছাকাছি এলেই তো অদ্ভুত সব অনুভূতির জাতকলে পৃষ্ঠ হয় সে। বড্ড অস্থির লাগে তখন। তো কি করবে? ঘুম ঘুম আওয়াজে হঠাৎ সচকিত হয় আদ্রিতা। দেবা তার পাশে কম্বল মুড়ি দিয়ে শুয়েছে। নিভু স্বরে বিড়বিড় করছে, লাইট অফ কর, আর পড়তে হবে না। রাত বাজে 11টা। খানিক আগে বিদায় নিয়েছে আদিবের বন্ধুরা।
তারা চলে যেতেই সবাই ঘুমের উদ্দেশ্যে ছাদ থেকে নিজেদের রুমে চলে এসেছে। দিবা এসে শুয়ে পড়লেও আদ্রিতা আজশোয়া হয়ে বই পড়ছিল। তবে পড়তে পারল কই? প্রেম সংক্রান্ত নানা চিন্তা মাথায় এসে একদম বুঁদ করে রেখেছে তাকে। আদ্রিতা দীর্ঘশ্বাস ছেড়ে বইটা বালিশের পাশে রেখে দিল। অতঃপর দিবার পাশে শুয়ে পড়ল আরাম করে। অনতি বিলম্বে চক্ষু বন্ধ করে ঘুমের জন্য প্রস্তুতি নিল। বন্ধুদের এগিয়ে দিয়ে গেটের বাইরে এসেছিল আদিব। রায়ান ইতিমধ্যে নিজের গাড়ি করে নোভাকে নিয়ে চলে গেছে। বাকিরা আদিবের সঙ্গ ছাড়ছে না, এটা সেটা বলে তাকে খেপাচ্ছে এক প্রকার। অবশেষে আদিব বিরক্ত হয়ে বলল, তোরা বিদায় হবি এখান থেকে? আদিবের কথায় প্রত্যুত্তর করলো সিফাত। বিদায় হবে কেমনে? একজন তোর বইনের দিকে নজর দিছে, আর একজন তোর প্রেমিকার বান্ধবীর উপর। বিদায় হইতে মন চাইবে? আমি ভাই ভদ্র ছেলে, এসবে আমার। সিফাতকে মাঝপথে থামিয়ে তাহির গমগম স্বরে বলল, তুমি যে কেমন ভদ্র সেটা জানা আছে মামু। আমাদের ক্লাসমেট অবন্তীর প্রেমে যে তুমি হাবুডুবু খাইতেছো সেই খবর রাখি না মনে করেছো? হ্যাঁ। সিফাত থতমত খেল। রাফি দাঁত কিলিয়ে হেসে বলল, লেকচার কম দিস বলদা, সব খবর আমাদের কাছে আছে। আদিব দিদি বিরক্ত হয়ে বলল, যাবি তোরা? যাইতেছি, এমনি তাড়ায় দেশ কেন? তাহির রুষ্ট মুখে বলে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। পরক্ষণে আদিবের উদ্দেশ্যে চোখ টিপে বলল, আদ্রিতার বান্ধবীরা পটামু কালকে থেকে, দোয়া করিস বন্ধু। আদিব শক্ত মুখে চাইল। তা দেখে তাহির হু হা করে হাসলো। রাফি সিফাতও গাড়িতে উঠে বসলো। তাহিরকে এক পল দেখে নিয়ে রাফি জবাব ছুড়ল, তোর কপালে প্রেম নেই শালা, হাসি বন্ধ করে গাড়ি স্টার্ট দে। বিয়ে করে দেখিয়ে দিমু, তোদের কথায় কিছু যায় আসে না আমার। তাহির প্রত্যুত্তর করে গাড়ি স্টার্ট করলো। অতঃপর আদিবের থেকে বিদায় নিয়ে ছুটল বাসার পথে। আদিব টানটান ভঙ্গিমায় দাঁড়িয়েছিল যতক্ষণ পর্যন্ত গাড়িটা দৃষ্টির সীমার ভেতরে ছিল। অন্ধকার ফুরে গাড়িটা মিলিয়ে যেতেই আদিব প্রলম্বিত শ্বাস ফেলে বাসার দিকে হাঁটা ধরল। মন আজ অশান্ত, তীব্র অনুভূতির দোলাচলে দুদুল্যমান। থমথমে মুখে ড্রাইভিং করছে রায়ান। রাগের আভাসে ফর্সা চেহারা রক্তিম, সরু চোখ দুটো সামনে নিবদ্ধ। রাগের দরুন পাশে বসা নোভার দিকে একবারও ফিরে চাইছে না সে। তাকে দেখে নোভা মুখ ঘুরিয়ে আড়ালে মিটিমিটি হাসে। অতঃপর রায়ানের সুন্দর মুখখানা দেখতে পুনরায় ব্যস্ত হয়। এক পর্যায়ে রায়ানের কাছাকাছি চলে আসে, মুখে মাথা গুজে দেয় সে পরম শ্রান্তিতে। রায়ান হাঁক চকিয়ে তৎক্ষণাৎ গাড়ি থামায়। তার জড়িয়ে ধরাটা ছিল যেন এক প্রকার বিদ্যুৎ ঝটকার মতো। ক্ষণিকেই বিদ্যুৎ স্পৃষ্টে রোগী বানিয়ে ছেড়েছে তাকে। রায়ানের অস্বাভাবিক অভিব্যক্তি দেখেও নোভা তাকে ছাড়ল না, বরং আরো শক্ত করে জড়িয়ে নিল তাকে। ক্ষুব্ধ রায়ানের কানের কাজটায় মুখ নিয়ে ফিসফিস করে বলল, আই এম সরি। মেলি কণ্ঠের ফিসফিসানো আওয়াজে রায়ানের শির দ্বারা বেশ শীতল স্রোত গড়ায়। শুকনো গলায় ঢুক গেলে গলা ভিজে নেয়। আশেপাশে নজর রাখে একবার। নোভাদের বাসা প্রায় কাছাকাছি চলে এসেছে গাড়ি। খানিক সামনেই তাদের বাসা। এদিকটায় লোকজনের আনাগোনা কম। রাত 12টা তো একেবারে নেই বললেই চলে। নিজেকে ধাতস্থ করলো রায়ান। তারপর মিথ্যে ডাক দেখিয়ে বলে উঠল, এখন আদর দেখাতে হবে না, ছাড়ো, আমি এসবে বলছি না। নোভা মৃদু হাসলো। সে জানে রায়ানের এখনকার মনের অবস্থা। লোকটার বুকের ধুকপুকানি মাত্রা ছাড়িয়েছে। বড্ড অস্থির অশান্ত হৃদস্পন্দন। বুকের কাছটাতে মাথা রাখতে খুব সহজেই টের পাচ্ছে সে। নোভা হাত বাড়িয়ে রায়ানের গাল ছুঁয়ে দিল। মুখটা তার দিকে তাক করে ঠোঁট ফুলিয়ে বলল, সরি বললাম তো, এমন করছো কেন? আমি তো তোমারই, যখন ইচ্ছে খাইয়ে দিতে পারবে, আমি বাধা দিব না তো। শুধু তোমার বন্ধুদের সামনে এমন করলে আমার লজ্জা। নোভার কথাটা অসমাপ্তই রইল। সেটা সম্পূর্ণ করার সুযোগ দিল না রায়ান। একল চিত্তে উন্মাদের ন্যায় অধর মায়ায় লিপ্ত হলো সে। মুহূর্তে নোভার চোখ দুটো বড় বড় হয়ে এলো। পরক্ষণই লাজে মূর্ছা গেল সে। ঠোঁটের ভাজায় কর্তৃত্ব ফলানো পুরুষটাকে নিবিড়ভাবে জড়িয়ে চোখ দুটো বুঝে নিল শক্ত করে। স্বামী নামক প্রেমিক পুরুষ থেকে পাওয়া প্রথম আদরের স্পর্শ কি অদ্ভুত সুখকর অনুভূতি সর্বাঙ্গে। রায়ানের আকুলতায় তার পিঠ আঁকড়ে সায় জানালো নোভা। রায়ান এতে যেন আরও ব্যাপুরুয়া হলো। মনের সমস্ত অনুভূতি মিশিয়ে আদর করলো নিজ অর্ধাঙ্গিনীকে। মোহাগ্রস্ত ঘুরে দীর্ঘ অধর চুম্বন শেষে রায়ান ছাড়ল তাকে। লাজে নুয়ে পড়া মেয়েটার ঘাড়ে একবার ঠোঁট ছুঁয়ে স্মিত হাসলো। তারপর হাত বাড়িয়ে এক ঝটকায় নোভাকে কোলে তুলে নিল। দৃষ্টির মিলন ঘটিয়ে সম্মোহনের ন্যায় আওড়ালো, এসব সরি ফরিতে আমার চলবে না, বুঝছো? এখন থেকে রাগ ভাঙাতে গেলে চুমু খাবা, একদম ঠোঁটে।
আমি তোমার স্বামী, প্রেমিক তাইজান। মৌরি, বর্ষা এবং আদ্রিতা একই ভার্সিটিতে অধ্যয়নরত। বর্ষা বায়োলজি ডিপার্টমেন্টে অনার্স ফাইনাল ইয়ার, এবার মৌমি 3rd ইয়ার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। আদ্রিতা এবং দিবা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অনার্স 2nd ইয়ার। বিজ্ঞান বিভাগটা অতপ্রতভাবে তাদের সঙ্গে জড়িত। নিজেদের ইচ্ছা এমনকি পরিবারের চাওয়াতে ক্লাস 9 থেকে এখন পর্যন্ত সেই বিভাগেই অটল আছে তারা। বর্ষা এবং দিবারও একই মনোভাব। অনেক মূলত বর্ষা মৌয়ের ক্লাসমেট। একই ডিপার্টমেন্টের হওয়াতে অল্প সংখ্যক সখ্যতা আছে তাদের মধ্যে। মৌ স্বভাবে শান্তশিষ্ট হলেও বর্ষায়ের উল্টো। ভার্সিটির আনাচে কানাচে তার অবাধ বিচরণ। ছেলে মেয়ে সকলের সঙ্গে হাসি ঠাট্টা করেই পুরো সময়টা পার করে। সেই সুবাদে অনেকের সঙ্গে তার সম্পর্কের ভিতটা বেশ মজবুত। আদ্রিতাকে পছন্দ করার পর থেকে তা যেন বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রায়শই অনেকের সঙ্গে বিভিন্ন পরামর্শ করতে দেখা যায় বর্ষাকে। কি এত কথা বলে সেটা বুঝে পায় না দিবা। সে ভার্সিটির হলে থাকায় ব্যাপারখানা দৃষ্টিগোচর হয় তার। আদ্রিতাকে ওই ব্যাপারে জানিয়েছে, কিন্তু সে বিশেষ পাত্তাই দিচ্ছে না। পুরোপুরি রেডি হয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে দিবা। আদ্রিতাও তার পাশে বসে মৌমির সঙ্গে আড্ডায় মুশকুল। দিবা ভ্রুকুচকে আদ্রিতার পিঠে চাপড় দেয়। আদ্রিতা সতর্ক হয়ে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? দিবা এগিয়ে যায় তার কানের কাছে, ফিসফিস আওয়াজে বিড়বিড় করে, তোর বর্ষা আপুকে জিজ্ঞেস কর অনেক ভাইয়া তাকে কি বলতে আসে। আদ্রিতা তার চেয়েও ফিসফিসিয়ে জবাব দেয়, ওনারা ক্লাসমেট, কথা বলতেই পারে, স্বাভাবিক। আর বাড়তি হিসেবে আমার কথাই বোধহয় জানতে চায়, কারণ বর্ষা আপুও মনে করে অনেক ভাইকে আমি পছন্দ করি। সেদিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছি ওনাকে পছন্দ করি না আমি। এরপরেও এসব জিজ্ঞেস করার কোনো মানেই হয় না। চুপ কর। দিবা একদমে গেল, তবে মনের সন্দেহ দূর হলো না। এখানে কোনো একটা ঘাবলা তো অবশ্যই আছে। অনতি বিলম্বে মাঝারি আকারের একটা টিফিন বক্স নিয়ে ড্রয়িং রুমে এলেন আফসানা। তিনি এসেই সেটা ব্যাগ প্যাক করে দিবার হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য, ধরো। আবার এসো কিন্তু আদ্রিতার সঙ্গে। দিবা আলতো হেসে মাথা নাড়ল। এই পরিবারের মানুষগুলো এতটা ভালো। দীর্ঘদিন পর বাসায় গেলে তার মা যেমন খুব যত্ন সহকারে বিভিন্ন ভর্তা, ভাজি, তরকারি রেঁধে সাথে করে দিয়ে দেন, আদ্রিতাদের বাসায় এলেও তার পরিবারের লোকজন এমনটা করে। ভার্সিটির হলে খেতে হয় কষ্ট করে, সে বিষয়ে সকলেই অবগত। এই কারণেই তো মমতাময়ী মায়ের মতো সকাল সকাল বিভিন্ন পদ রান্না করে তা দিয়ে দিচ্ছে সাথে করে। দিবা অবশ্য মানা করেছিল, কিন্তু তারা শুনলে তো। রেডি হয়ে বসে থাকা দুই বান্ধবী এবার উঠে দাঁড়ালো। সোজা ভার্সিটিতে যাবার উদ্দেশ্যে কদম ফেলল সামনে। দিবা সাহাস্য মুখে সকলের সঙ্গে বিদায় পর্ব সেরে ধীর পায়ে বাসা ছেড়ে বেরোলো। আদিবের প্রেজেন্টেশন ছিল আজ। যথাযথ প্রস্তুতি নিয়ে বেশ দক্ষতার সহিত সেই কাজ সম্পন্ন করলো। প্রেজেন্টেশন শেষে ফুরফুরে মেজাজে নিজ কক্ষের দিকে সে এগিয়ে গেল ত্রস্ত পায়ে। পিছে ছুটে এলেন তার অ্যাসিস্ট্যান্ট নিজাম। আদি বসে আসন গ্রহণ করলেন। তিনি বিনয়ী সুরে জানতে চাইলেন, স্যার কিছু লাগবে আপনার? চা, কফি, এনিথিং? কাচের টেবিলের উপর থাকা কিছু কাগজ পরখ করাকালীন আদিব জবাব রাখলো, কিছু লাগবে না, আপনি ওদিকটা নজর রাখুন, ওরা এলে আমাকে ইনফর্ম করবেন। নিজামুদ্দিন মাথা নেড়ে সায় বোঝালেন, তারপর বেরিয়ে গেলেন কক্ষ হতে। বয়সে তিনি আদিবের চাচার বয়সী হলেও বোঝা দুষ্কর। বেশ হাস্যরসিক। আদিবের সঙ্গে সখ্যতা গড়ে ফেলেছেন এক কদিনই। বন্ধুর মতো বিহেভ করে মন জয় করেছে আদিবের। চোখের সামনে রাখা কাগজে গভীর দৃষ্টি বোলায় আদিব। নতুন একটা বিল্ডিংয়ের নকশা করছে সে। ধানমন্ডিতেই গড়া হবে ওটা। 10 তলা বিল্ডিংটার ডিজাইন কার্য ইতিমধ্যে সম্পূর্ণ করেছে সে। তবু ভুল ত্রুটি করেছে কিনা বারবার স্থির নজরে দেখছে। শুধু নান্দনিকতার দিকে নজর না দিয়ে সেটা ট্যাকসই এবং পরিবেশগত ভারসাম্য যেন রক্ষা হয় তাও খেয়ালে রাখছে আদিব। সবকিছু পারফেক্ট দেখে প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে বসল সে। আজই তার ডিজাইন করা বিল্ডিংটার নির্মাণ কাজ শুরু হবে। সেটা পরিদর্শনের জন্যই সেখানে যেতে হবে আজ। সেখানকার লোকজন এলে খানিক পরে বের হবে অফিস থেকে। তাহির আজ ফাঁকিবাজি করলো এক প্রকার। অফিসে না গিয়ে সোজা চলে এলো আদ্রিতার ভার্সিটির সামনে। আদ্রিতার মাধ্যমে দিবার নাম্বার নেওয়ায় তার আসল উদ্দেশ্য। নিজের বাবার অফিসে বিধায় কথা শোনানোরও কেউ নেই, তাই স্বতঃস্ফূর্ত মনে এইমাত্র এসে পৌঁছালো গেটের সামনে। ঘড়িতে বাজে 2। এই সময় ক্লাস শেষ হবে আদ্রিতার, সেটা কৌশল করে আদিবের থেকে জেনে নিয়েছে তাহির। মিটিমিটি হেসে গেটের বাইরে দাঁড়িয়ে সে অপেক্ষা করলো কিছুক্ষণ। বেশ খানিকক্ষণ পর ভার্সিটির স্টুডেন্টদের বের হতে দেখা গেল। তাহির নড়েচড়ে দাঁড়িয়ে ভেতরে নজর রেখে আদ্রিতাদের অপেক্ষায় রইল।
আদ্রিতার ব্যাপারটাও কিভাবে নেবে সেটা ভেবেই লজ্জা পাচ্ছে সে। তবু কিছু করার নেই, দিবা মেয়েটাকে তার চাই। আদ্রিতার ফোন নাম্বার থাকলে অবশ্য এভাবে এখানে আসতো না। আদিবও হেল্প করবে না এই ব্যাপারে সে জানে, নির্দয় কিনা। অনেকক্ষণ পার হওয়া সত্ত্বেও আদ্রিতা দেখা না পেয়ে তাহির ভ্রুকুঞ্চন করলো। দুপা এগিয়ে গেল সামনে, আর অপেক্ষা করতে মন সায় দিচ্ছে না বিধায় সে গেটের অভ্যন্তরে ঢুকলো। আশেপাশে নজর বুলিয়ে তাদের দুই বান্ধবীকে খোঁজার প্রচেষ্টা চালালো, কিন্তু কোথায় তারা? তাহির কিঞ্চিত বিরক্ত ভঙ্গিমায় এদিক সেদিক চাইতে হঠাৎ এক জায়গায় নজর আটকে গেল। ভার্সিটির মাঠের ঠিক ডান পাশে ছোটখাটো একটা জটলা দেখা যাচ্ছে। কি হচ্ছে ওখানে? তাহির কপাল কুঁচকে আগ্রহের সময় এগিয়ে গেল সেদিকে। কাছাকাছি এসে বুঝতে পারলো এখানে ইন্টারেস্টিং কিছু একটা ঘটছে। সকলের আনন্দধ্বনি হই হুল্লোড়ে তো তাই বোধগম্য হচ্ছে। তাহির জটলার কাছে এসে এক পাকে উকি দিলে থতমত খায় সে। ভেতরের দৃশ্যখানা দেখে তৎক্ষণাৎ বিস্ময়ের চোখ দুটো বড় বড় হয় তার। কি দেখছে সে? তাহির যেন আর স্থির রয় না, তড়িৎ প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে বিড়বিড় করে, কাম সারছে রে, আদিবরে তো এখনই খবরটা দিতে হচ্ছে। ভীষণ অপ্রতিভ অবস্থায় পড়ে গেছে আদ্রিতা। চরম অস্বস্তি ঘিরে ধরেছে সর্বাঙ্গে। ভেতরে ভেতরে খুবই ফেটে পড়লেও বাহিরে প্রকাশ করার সাহসটা পাচ্ছে না। ক্রোধ অস্বস্তির জাতাকলে রীতিমতো পিষ্ট হয়ে শক্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে সে। ফর্সা মুখে কিঞ্চিত রাগের আভাস, টানা টানা চোখ দুটো মাটির দিকে স্থির। জবান বন্ধ বিরক্তিকর অনুভবে ভীষণ অস্থির লাগছে তার। ধরফর করছে বুকের ভেতরটা। এমন পরিস্থিতি সে আগে কখনো পড়েনি। আগে অনেক ছেলে তাকে পছন্দ করতো ঠিকই, কিন্তু প্রপোজ করার সাহসটা পায়নি। আজ যে এমন একটা ঘটনার সম্মুখীন হবে সেটা ভাবতেই পারেনি আদ্রিতা। আশকারা না দিয়ে পূর্বে যদি অস্পষ্ট ভাষায় অনেককে মানা করে দিত, তবে আজ এই দিন দেখতে হতো না। আদ্রিতার কান্না পায়, কি করবে ভেবে পায় না। এদিকে হাসি হাসি মুখে মাটিতে হাঁটু গেড়ে বসে হাতের একগুচ্ছ ফুল তার দিকে বাড়িয়ে অনেক বলে চলেছে তার মনের সমস্ত আবেগ মিশ্রিত কথা। আশেপাশের সিনিয়র ভাই বোনরা আমূলত স্বরে আরও উৎসাহ জুগিয়ে যাচ্ছে তাকে। কি একটা বাজে পরিস্থিতিতে ফেসে গেল সে। ধুর, মাথা নিচু করে খুবই ফুঁসতে থাকলেই হঠাৎ দিবার খোঁচানোতে তার দিকে অসহায় দৃষ্টি তুলে দিবা তার পাশে দাঁড়িয়েছিল এতক্ষণ। এইবার যেন কিছু একটা ইশারা করছে সে। আদ্রিতা কপাল কুচকায়, আহমক বনে চেয়ে থাকে দিবার দিকে। কি ইশারা করছে বুঝতে সক্ষম হয় না। দিবা ক্ষুব্ধ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে, সামনে দেখ। দিবার দৃষ্টি অনুসরণ করে সামনে চাইতেই আদ্রিতার চক্ষু কুটোর বেরিয়ে আসার উপক্রম হয়। বিস্ময়ে চোয়াল ঝুড়িয়ে হা হয়ে রয়। আদিব তাহির এখানে কিভাবে? কি খবর দিয়েছে তাদের? আদ্রিতা ভীষণ ঘাবড়ে যায়। সম্মুখে অনেক এখনও তার জবাবের প্রত্যাশায় বসে। চোখ ঘুরে পুনরায় আদিবের দিকে ভীত নয়নে চায় আদ্রিতা। জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ফাঁক ফুকর গলে এসে আদিব ডান পাশটায় দাঁড়িয়ে আছে নির্বিকার ভঙ্গিতে। মানুষটার আগুন ঝরা দৃষ্টি এই মুহূর্তে তার দিকে নিবদ্ধ, যেন আশেপাশে সে ছাড়া আর কেউ নেই। অনেকেও ইতিমধ্যে আদিবকে দেখে নিয়েছে, তাই সে ধরফর করে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। ভীষণ ভরকে গিয়ে শুকনো ঢুক গিলে। আদিবের অভিব্যক্তি অস্বাভাবিক, তার শানিত দৃষ্টি জোড়া আদ্রিতার দিকে স্থির। চক্ষু কুটোর থেকে যেন অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে তার, যে স্ফুলিঙ্গে ভস্ম হচ্ছে স্বয়ং আদ্রিতা। ভীষণ ভয়ে তটস্থ হয় সে। মনে জাগে আশঙ্কা, অন্তরে জ্বালাপোড়া শুরু হয় মুহূর্তেই। আদিব তাকে ভুল বুঝল না তো? আতঙ্কিত নয়নে চেয়ে থাকে সে আদিবের রক্ত চক্ষুর পানে। শঙ্কায় কুকড়ে ওঠে বুক। নড়েচড়ে দাঁড়িয়ে পা বাড়িয়ে আদিবের দিকে যেতে নেয়, কিন্তু তার আগেই চরম রাগের বহিঃপ্রকাশ ঘটে গদগদ পায়ের সে জায়গা থেকে প্রস্থান করে আদিব। উপস্থিত সকলে বিস্মিত হলেও আদ্রিতার অন্তরে তীব্র ভয় হানা দেয়। সে জানে আদিব কতটা ক্ষেপে গেছে এই মুহূর্তে, এবং সেটা শুধুমাত্র তার উপর। নিজের ঘরের মানুষের উপর রাগ বাহিরের মানুষের সামনে নিশ্চয়ই ঝাড়বে না সে। আদিব এতটাও নির্বুঝ নয়। চরম ক্রোধে বেশমাল আদিব অনাকাঙ্ক্ষিত কিছু ঘটাবে বলেই হয়তো অহম্বিতম্বি করে প্রস্থান নিয়েছে এভাবে। আদিবকে তৎক্ষণাৎ পিছু ডাকে তাহির, কিন্তু সে না শোনার ভঙ্গিতে সোজা গেটের বাইরে চলে যায়। তাহিরও তখন যেতে নিলে কি মনে করে থামে, ঘাড় ফিরিয়ে আদ্রিতার দিকে চায়। দিবাকে সঙ্গে করে আদ্রিতার শঙ্কিত মুখে বেরিয়ে এসেছে জটলা থেকে। তাহিরের সম্মুখে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, ভাইয়া আপনারা এখানে? তাহির মাথা চুলকায়, প্রলম্বিত শ্বাস ছেড়ে উত্তর করে, আমি তোমার বান্ধবীকে পছন্দ করি, তাই তোমার থেকে নাম্বার নিতে এখানে আসা। তাই এই কাহিনী দেখে আদিবকে জানাই। ও অফিসের কাজে আশেপাশে ছিল, তাই বলার সঙ্গেই চলে এসেছে। দিবা থতমত খায়। তাহিরের এমন সহজ স্বীকারোক্তিতে আদ্রিতা অপ্রস্তুত হয় খানিক। কোনো রাগ ঢাক মিথ্যার আশ্রয় না নিয়ে সরাসরি সত্য বলে দিল। বাহ! তাহির বোধহয় বুঝতে পারল তাদের অপ্রস্তুত ভাব।
তা মৃদু হেসে স্বাগতোক্তি করলো। আমি সবকিছু এমন সরাসরি বলতে পছন্দ করি। দিবাকে প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। ও সায় দিলে বিয়ে করতে রাজি আমি। আদিব শালা এই ব্যাপারে আমাকে কখনোই সাহায্য করতো না, তাই আর কি। আদ্রিতার ভেতরের অবস্থা নাজেহাল হলেও এই মুহূর্তে আলতো হাসলো সে। তাহিরকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, চেষ্টা চালিয়ে যান ভাইয়া, কেউ অ্যাকসেপ্ট করলে করতেও পারে। দিবা চোখ রাঙায় আদ্রিতাকে। তাহির ঠোঁট কামড়ে হেসে মুগ্ধ নয়নে দেখে তা। আচমকা উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করে, ওই ছেলেটা কি আদ্রিতা? আদ্রিতা বিমর্ষ নয়নে এবার প্রত্যুত্তর করলো, ওনার নাম অনিক, আমাদের ভার্সিটির সিনিয়র। আমাকে আগে থেকেই পছন্দ করতো, তবে আজ এরকম করবে ভাবিনি। আপনি আবিদ ভাইকে কেন জানালেন? উনি প্রচন্ড ক্ষেপে গেছেন এখন। তাহির ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো। সে ভেবেছিল আদ্রিতাকে প্রপোজ করা ছেলেটাকে ইচ্ছে মতো সে ছাড়বে আদিব, সে সাথে সকলের সামনে স্বীকার করবে আদ্রিতাকে ভালোবাসার কথাটা। কিন্তু ঘটনা এখানে উল্টো হলো কেন? ছেলেটাকে কিছু না বলে বরং আদ্রিতাকে গরম চোখে শ্বাসে গেল সে কিসের ভিত্তিতে? ওর মনে আসলে চলছেটা কি? মনের দুনামুনায় তাহির উত্তর রাখলো, আমি ভেবেছিলাম ছেলেটা তোমাকে ডিস্টার্ব করছে, ভেবে আদিব এসে শাসাবে, কিন্তু ওর এমন রিয়াকশন আশা করিনি। যাই হোক, বাসা যাবে না এখন? আসো পৌঁছে দেই। তোমার বান্ধবী? আদ্রিতা মৃদু হাস্যে জানালো, ও ভার্সিটির হলে থাকে, আমি একা যেতে পারবো ভাইয়া, আপনি চলে যান। তাহির কথা শুনল না। সে মুহূর্তে দিবার প্রস্থান দৃশ্য দেখে আদ্রিতাকে সঙ্গে নিয়ে বাসার উদ্দেশ্যে চলল। আদিবের সঙ্গে দেখা করাটা জরুরি। আদ্রিতাকে বাসায় পৌঁছে দিয়ে আদিবের অফিসমুখী হবে সে। ওর এমন অদ্ভুত রিয়াকশনের কারণ উদ্ঘাটন যে ভীষণ দরকার। তাদের গমন পথের দিকে চেয়ে আরেকজন ব্যক্তি আড়লে দীর্ঘশ্বাস নিল। ঘাবড়ানো চেহারা এখন বিষণ্ণতায় ঘেরা। হাতে থাকা টাটকা ফুলগুলো মাটিতে পড়ল অবহেলায়। বিষাদের স্রোত বয়ে গেল হৃদ মাঝারে। আজও শোনা হলো না বহু কাঙ্ক্ষিত শব্দটা, আফসোস। মনের কোণে কিছু প্রশ্ন নিয়ে সুজা আদিবের অফিসের সামনে এলো তাহির। আদিবের ভাবভঙ্গি তখন ভালো একদম ঠেকেনি। ওর বদমেজাজি রূপটা যদি একবার জাগ্রত হয় তবে সে ক্রোধ থেকে রেহাই নেই কারো। কিন্তু খেপলো কার উপর? আদ্রিতা নাকি সে অজ্ঞাত ছেলেটার উপর? চিন্তিত মনে ত্রস্ত পায়ে গেটের কাছে এসে দাঁড়াতেই দারোয়ান আটকে দিল তাকে। তাহির ভ্রু কুঞ্চন করে শুধালো, আহিয়ান আবরার আদিবকে চিনো তো? ওর বন্ধু আমি। দারোয়ান তাহিরের মাথা থেকে পা পর্যন্ত পরখ করে জবাব দিল রয়ে শুয়ে, আদিব স্যারকে তো চিনি, তো এখন অফিসে পাইবেন না তারে। ঘন্টাখানেক আগে বাহির হইছেন, আজ আর অফিসে ফিরবেন না। তাহির সচকিত হলো এবার। আদিব তাকে তখন বলেছিল কোনো একটা বিল্ডিংয়ের জায়গা পরিদর্শন করতে ভার্সিটির আশেপাশে আছে সে। এখন বোধহয় সেখানে গেছে আবার। এই ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিল। থুর। তাহির বিরক্তিতে মাথা ঝাঁকিয়ে দারোয়ানকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তবে ও ফোনটা কেন রিসিভ করছে না এ নিয়ে 15টা কল দিল। শালা কোথায় আছে কে জানে, ওরে বলাটাই উচিত হয়নি। তাহির বিড়বিড় করতে করতে পথ চলল। অতঃপর আদিবকে ফোন দেওয়া বাদ দিয়ে তাদের বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে কল দিল। বিষয়টা ওদেরকেও জানানো উচিত। চোখ ছাপিয়ে অশ্রুর ভারী বর্ষণ, বিস্ফোরিত মনে নানা বাজে চিন্তারা উকি ঝুঁকি দিচ্ছে। ঠোঁট ফুলিয়ে অন্ধকার আকাশপানে চেয়ে অশ্রু ঝরাচ্ছে আদ্রিতা। আদিব ভার্সিটির মাঠ থেকে তখন কেন এভাবে প্রস্থান নিয়েছিল সেটা সে স্পষ্টত বুঝতে পারছে। দোষটা তো তারই। ভার্সিটিতে পা রাখার পর থেকে অনেক তাকে পছন্দ করে, পিছু ঘুরে এসেছে এতদিন, অথচ সে কখনো মানা করেনি। এ ব্যাপারে বরং কোমল ব্যবহার করে দিনকে দিন প্রশ্রয় দিয়ে গেছে তাকে। পূর্বে যদি জানিয়ে দিত সে তাকে নয় আদিবকে চায়, তাহলে আজকে এমন একটা দৃশ্যপট তৈরি হতো? অবশ্যই না। আদিবের সমস্ত অভিমান তার উপর, সেখানে অন্য কারো স্থান নেই। তার প্রতি অভিমান পুষে আজ সে অতীব কঠোর পুরুষ। গম্ভীরতার খোলসে রীতিমতো নিজেকে আবদ্ধ করে নিয়েছে সে। গতকাল রাতেও গান গাওয়ার সময় সে অভিমানের রাশটুকু তার চোখে মুখে দেখতে পেয়েছিল আদ্রিতা, আর আজ দেখতে পেয়েছে অভিমানের অন্তরালে তীব্র ক্রোধের ঝলকানি। এবার যে প্রচণ্ড ভয় করছে তার সে ক্রোধকে। ক্রোধের বশবর্তী হয়ে একবার সে তাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর। এবার কি করবে? আবারও কি দূরে সরিয়ে দিবে? তাহলে কি করে বাঁচবে সে? ফুপিয়ে কেঁদে ওঠে আদ্রিতা। চোখ দুটো নিভু নিভু হয়ে অস্ত্র গড়ায় দুগাল বেয়ে। এই অভিমানের পালা কবে শেষ হবে? কবে আদিবের ভালোবাসার জীবনটা রঙিন হয়ে উঠবে? চোখে আঙ্গুল চেপে কান্নায় ব্যস্ত আদ্রিতা হঠাৎ ক্ষীণ আওয়াজে সতর্কিত হয়। এবার স্পষ্টত দরজা খোলার আওয়াজ পায় সে। আজ ভুলবশত দরজা লাগাতেই মনে ছিল না তার। তবে এত রাতে কে এলো? অন্ধকারে বোঝা যাচ্ছে না ভালোভাবে। আদ্রিতা দ্রুত চোখ দুটো মুছে স্বাভাবিক হয়। কম্বলটা গায়ের সঙ্গে ভালোভাবে জড়িয়ে টান টান হয়ে শুয়ে ঘুমানোর ভান ধরে। আজ না খেয়ে শুয়েছে সে। তার মায়ের জন্য দেখতে এসেছে বোধহয়, সেটা ভেবে স্থির রয়।
ধীরে ধীরে মানব উপস্থিতিটা প্রকট হলে আদ্রিতা অনুভব করতে পারে তার পাশে কেউ একজন খুব সঙ্গোপনে এসে বসেছে। কিছুক্ষণ চেয়ে থেকে কপালে আলতো চুমুক খেয়ে এলোমেলো চুলগুলো এখন গুছিয়ে দিচ্ছে সে মানুষটা। আদ্রিতা চোখ বোঝা অবস্থাতেও বুঝতে পারে তার সামনে থাকা ব্যক্তিটা আফসানা। তার গায়ে মা সুবাসটায় তড়িৎ চেনাতে সক্ষম হয়েছে তাকে। বড় মা এত রাতে এখানে কেন এসেছেন? কেনই বা তাকে এভাবে আদর করছেন? আদ্রিতা ভেবে পায় না, আবার চোখ দুটো খুলে জানানো দেয় না। সে এখনো জেগে। মিনিট খানেকের মতো আফসানা তার মাথায় হাত বুলিয়েছেন, অতঃপর যাবার আগে আফসোসের সহিত বলেছেন, তোদের দুইটাকে নিয়ে আর পারি না। কি যে হয় তোদের, মান অভিমান যেন পিছুই ছাড়ছে না। কথা শেষে আফসানা ধীর কদমে রুম থেকে বিদায় নিলেও চিন্তাগ্রস্ত অবস্থায় রেখে যায় আদ্রিতাকে। ক্ষণিকে আদ্রিতা চমকে প্রবল উত্তেজনায় বসে পড়ে। বড় মা কোন দুজনের কথা বলল? কাদের পিছু ছাড়ছে না মান অভিমান? তার এবং আদিবের কথা বলছে না তো? তাহলে কি তার বড় মা সব জানেন? আদ্রিতার চোখ দুটো বড় হয়, ওতে বিস্ময়ী ঠোঁট দুটো কামড়ে ধরে অশ্রু চোখেও মৃদু হাসে। শুক্রবার আজ সাপ্তাহিক ছুটির এই দিনটাতে বাসার সকলেই এই মুহূর্তে উপস্থিত। প্রফুল্লিত মনে সকাল থেকেই রান্নায় ব্যস্ত 3 গৃহিণী। বাসার কর্তারা ড্রয়িং রুমে বসে চা নাস্তা করছেন। আর ছোটরা আমাদের সহিত এদিক সেদিক ছুটাছুটি করছে। সকালের নাস্তা সেরে আরাফকে নিয়ে মাহিম বাড়ির সামনের দিকটায় গেছে দুজনে মিলে ক্রিকেট খেলবে বলে। মৌমি বর্ষা রান্নাঘরে উকি ঝুঁকি দিচ্ছে। খিচুড়ি রান্না হচ্ছে আজ, সাথে থাকবে বিভিন্ন পদের ভর্তা আর গোস্ত। প্রায় হয়ে এসেছে, তবু তাদের ধৈর্য কুলাচ্ছে না। মমি তো এক ফাঁকে অধৈর্য হয়ে বলেই ফেললো, আম্মু জলদি করো না, আমার খুব খিদে পেয়েছে। তার এই কথায় মরিয়ম বিশেষ পাত্তা না দিলেও তনিমা মৃদু হাস্যে বললেন, আর একটু অপেক্ষা কর, নিয়ে আসছি এক্ষুনি। সালাদ বানাতে ব্যস্ত আফসানা হঠাৎ পিছু ফিরে সূক্ষ্ম নজরে তাদের খেয়াল করে প্রশ্ন ছুড়েন, আদ্রিতা কোথায়? ও ঘুম থেকে উঠেনি? মৌমি, ডেকে আনতো মেয়েটাকে, তারপর ওকে নিয়ে টেবিলে গিয়ে বস যা। আদ্রিতার কথা স্মরণ করতে ফুট করে তার আগমন ঘটল সেখানে। ঘুম ঘুম চোখে এসে দাঁড়ালো রান্নাঘরের দরজার সম্মুখে। মেয়েটা আজ দেরি করে ঘুম থেকে উঠেছে, যার দরুন ঘুমের র্যাশ এখনো রয়ে গেছে চোখে মুখে। আফসানার দিকে চাইতেই আদ্রিতার গতকাল রাতের বিষয়টা মনে পড়ে। তেমনি অন্দরে অজানা ভালো লাগার শিহরণ বইল। বড় মা তাদের মান অভিমান সম্পর্কে জানেন, মানে তাকে নিজের পুত্রবধূ হিসেবেও বিশেষ পছন্দ করেন। এ থেকে ভালো লাগার আর কি হতে পারে? আদ্রিতার চোখ মুখ ঝলমল করে ওঠে, সহাস্য মুখে বলে ওঠে, আমাকে ডাকছিলে বড় মা? আফসানা আলতু হাসেন। সবাইকে একপল দেখে নিয়ে অবশেষে আদ্রিতার উদ্দেশ্যে রইসে বলেন, আদিবকে কপিটা একটু দিয়ায় তো আদ্রিতা, তারপর ডাইনিংয়ে আসিস। আমি খাবার বাড়ছি তোদের জন্য, সবাই যা। বাকি সবাই বিরক্তি না করে হই হই করে চলে গেলে আফসানা বাড়িয়ে দেওয়া মগটা হাতে নিল আদ্রিতা। সে এখন বুঝতে পারছে বড় মা সবাইকে রেখে তাকে দিয়ে কেন কফিটা পাঠাচ্ছে। এই সুযোগে তাদের মধ্যকার মান অভিমানের পালা শেষ হলে সমস্যা কি? বেশ বুদ্ধিমতী তিনি। আদ্রিতা আড়ালে হাসে, অতঃপর মাথা নাড়িয়ে কফি নিয়ে চলে দোতলার দিকে। শান্ত কদমে আদিবের ঘরের সম্মুখে এসে দাঁড়ালো আদ্রিতা। দরজা পুরোপুরি খোলা। সে ভীরু চিত্তে একপল তাকালো সামনে। আদিব চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 2 কবজি টেবিলে গুটিয়ে চোখের সামনে ধরে রেখেছে একটা সাদা কাগজ। সেখানে নিগুড়ভাবে পর্যবেক্ষণ করছে কিছু একটা। মুখের আদল কঠিন, ধারালো চক্ষু দৃষ্টি এক জায়গায় স্থির। আদ্রিতা মিয়ে গেল তার কঠিন চিত্ত দেখে। সর্বাঙ্গে ভয়ের শিহরণ বইল নিমিষে। ইদানিং আদিবকে একটু বেশি ভয় পাচ্ছে সে, যার কারণটা অজানা, যার জন্য প্রতিনিয়ত হৃদয় নানা অনুভূতির সঞ্চার। তাকে ভয় পেলে চলবে? আদ্রিতা মৃদুশ্বাস ছেড়ে স্বাভাবিক হলো। ভয়কে দূর করে এক বুক সাহস নিয়ে রুমের অভ্যন্তরে ঢুকলো সে। গতকালের বিষয়টার জন্য মনে এক প্রকার আতঙ্ক কাজ করলেও সেটাকে পাত্তা দিল না। টুকটুক পায়ে আদিবের টেবিলের কাছে কাছে এসে দাঁড়ালো। মনোযোগ আকর্ষণের লক্ষ্যে মৃদু কাশলো। অতঃপর কফির মগটা বাড়ি দিয়ে নিচের স্বরে বলল, ভাইয়া তোমার কফি। আদিব যেন তার গলার স্বর পেয়ে বিদ্যুৎ ব্যাগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ক্ষণিকে তার ক্ষুরদার দৃষ্টি নিক্ষেপ হলো তার সরল চাহনিতে। এ দৃষ্টির মানে বুঝতে না পেরে আদ্রিতা খানিকটা ঘাবড়ে গেল। আদিবকে রেগে গেল? আর কিছু ভাবার সুযোগ পেল না আদ্রিতা। এমনকি কিছু বুঝে ওঠার আগেই ক্ষিপ্ত চাহনিতে ঝড়ের ব্যাগে আদিব এক প্রকার জোর করে তার হাত থেকে কফির মগটা ছিনিয়ে নিল। তারপর তীব্র আক্রোশে আকাশ পাতাল এক করে উচ্চ আওয়াজ তুলে মগটা ছুঁড়ে মারল মেঝেতে। কাচের ঝনঝনের শব্দে মগটা দ্বিখণ্ডিত হলে তৎক্ষণাৎ
শঙ্কিত নয়নে মুখে দুহাত চেপে দুপা পিছিয়ে গেল আদ্রিতা। ভয়ে থরথর করে কেঁপে উঠল তার পুরো শরীর। কিছুটা গরম কফি ছিটকে সে আদিবের হাতে পড়লেও তার সেদিকে খেয়াল নেই, বরং খুবই ফুঁসে উঠে আদ্রিতার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে সে। এক পর্যায়ে প্রবল ক্রোধে দৃশ্যে হারা হয়ে উচ্চ স্বরে চেঁচিয়ে ওঠে আদিব, আমার রুমে আসার পারমিশন কে দিল তোকে? এক্ষুনি রুম থেকে বেরিয়ে যা, নয়তো আমার সবচেয়ে খারাপ রূপটা দেখবি তুই। চলে যা, গেট লস্ট। তথ্য বিস্ময়ভূত চক্ষু যুগল বিষাদের অশ্রুতে পরিপূর্ণ। এখন সর্বাঙ্গে থরথরে কম্পন, আতঙ্কে গুটিসুটি পাকিয়ে পূর্বের জায়গাটিতে স্থির দাঁড়িয়ে আছে আদ্রিতা। নরণচরণের ক্ষমতা নেই, তেমনি মুখের ভাষা ফুরিয়েছে যেন। অবত অশ্রু গাল বেয়ে গড়িয়ে ক্রমশ গড়িয়ে পড়ছে গলার কাছটায়। আদিবের এখনও ক্রোধের সম্মুখীন আগে কখনো হয়নি সে। বড্ড অবিশ্বাস্য লাগছে, বুকের ভেতরটা জ্বলছে খুব। সামনে থাকা অগ্নি রূপ ধারণকারী পুরুষটা যে আদিব তা মানতে খুব কষ্ট হচ্ছে। তার অবজ্ঞাপূর্ণ কথাগুলো একদম সূচের মতো বুকে এসে বিদ্ধ হয়েছে। মুখের অসহনীয় পীড়ায় মুখে হাত চেপে ফুঁপে ওঠে আদ্রিতা। ঠিক তখনই অনেকগুলো পায়ের আওয়াজে মুখরিত হয় দোতলা। পরক্ষণে আদিবের রুমের কাছাকাছি সে আওয়াজ আরো তীব্রতর হয়। মুহূর্তে বাড়ির সকল মানুষে পরিপূর্ণ হয় আদিবের রুম। মূলত আদিবের উচ্চস্বরে চেঁচানো শুনে সকলে ত্রস্ত পায়ে ছুটে এসেছে এখানে। এই মুহূর্তে রুমের অভ্যন্তরের অবস্থা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে আশেপাশে। গরম কফি এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সকলে সে দৃশ্য দেখে আহম্মক বনে চেয়ে থাকে, কিছুই বোধগম্য হয় না তাদের। তবে আসল ঘটনা বুঝতে পেরে সকলের অগোচরে আফসানা এক প্রকার ছুটে যান কান্নারত আদ্রিতার কাছে। মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে অবশেষে ক্ষান্ত হন। বড় মার আদরে স্নেহ পেয়ে ফুঁপে কেঁদে ওঠে আদ্রিতা। আফসানা ক্রমশ তার মাথায় হাত বুলিয়ে আদিবের দিকে গরম চোখে তাকান। তৎক্ষণাৎ চড়া আওয়াজে বলেন, এসব কি হচ্ছে আদিব? মেয়েটাকে কাঁদালি কেন? কি করেছে ও? আদিব এখনো খুবই ফুঁসছে, তার রক্তচক্ষু এখনো আদ্রিতার পানে স্থির। হাত দুটো মুষ্টিবদ্ধ করে ক্ষুব্ধ নিঃশ্বাস ছাড়ছে ক্রমাগত। ঠিক তেমনি ভাবে মায়ের কথার প্রত্যুত্তর করল সে গমগমে আওয়াজে, আমার কফি নিয়ে আসার জন্য বাসায় আর কেউ নেই, ওকে পাঠাতে হবে কেন? নিয়ে যাও এখান থেকে। পুনরায় আমার রুমে যেন ওকে না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আফসানার শক্ত মুখে ছেলেকে চোখ রাঙান, কিন্তু আদিব এসবের ধার ধারে না। আর মধ্যে দরজার পাশ থেকে আদিবের বাবা অবাক ভঙ্গিমায় জলদ গম্ভীর স্বরে থমকে ওঠেন, এসব কেমন ব্যবহার আদিব? আমি তো বিশ্বাস করতে পারছি না তোমার মতো একজন ম্যাচিউর ছেলে এমন করতে পারে। তিন ভাই চরম বিস্ময়ে হতবাক। আদিব ছোট থেকে রাগে জেদি হলেও তা খুব একটা প্রকাশ করতো না। ভদ্রতার আড়ালে লুকিয়ে রাখত নিজের অশান্ত রূপ। ছোটবেলায় থেকে কোনো জিনিস পাওয়ার জন্য জেদ করলেও ভাই বোনদের সঙ্গে কখনো দুর্ব্যবহার করেনি। তাদের সেই ছেলে আজ এমন করছে কেন? সাদিক রহমান চিন্তিত দৃষ্টি তুলে নিজের মেয়ের দিকে তাকান। মেয়েটা এখনো ভয়ে মুখ লুকিয়ে কাঁদছে। মেয়েটা কি কোনো ভুল করলো? আদ্রিতা তো কখনো অভদ্র আচরণ করেনি কারোর সাথে। ছোট বড় সবাইকে যথাযথ সম্মানটা দিতে জানে তার মেয়েটা। তবে কেন আদিব তার উপর খেপল? সাদিক রহমান চোখ ঘুরে ফের আদিবের দিকে তাকান। বাবার কথা শুনে আদিব নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে কিঞ্চিত, তারপর অন্যদিকে ফিরে উত্তর রাখে, তোমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও আব্বু, আমাকে একা ছেড়ে দাও। ওর কাছ থেকে বরং জেনে নিও আমার রাগের কারণ। শ্রদ্ধা ছেলের আচরণে আফসানা যেমন তীব্র রাগে দিশেহারা হন, সেই সাথে হতাশার নিঃশ্বাসও ফেলেন। কম্পিত আদ্রিতাকে আরো নিবিড়ভাবে আগলে নিয়ে কাট কাট ভঙ্গিমায় জবাব রাখেন, তো রুমে তুই একাই থাক, আমরা কেউ আসবো না। এই চলেন তো সবাই, আয় আদ্রিতা। আদিব কঠিন চিত্তে অন্যদিকে ফিরে চাই। এই মুহূর্তে মায়ের রাগারুন মুখটা দেখার ইচ্ছে নেই আপাতত। মৌমি বর্ষা ভীরু কদমে ত্রস্ত রুম ত্যাগ করে। বাকিরাও যাবার প্রস্তুতি নেয়, অথচ শফিক রহমান ভ্রুকুঞ্চন করেন বিরক্তিতে। নিজস্ব ঠাট বজায় রেখে বলেন, চলে যাব মানে কি আফসানা? এখানে কি হয়েছে? আফসানা তাকে মাঝপথে থামিয়ে তেজি স্বরে বললেন, আপনার পুত্র ধন কি বলেছে শুনেননি? নিজের রুম থেকে বিদায় হতে বলেছে সবাইকে। চলেন এবার, আমরা বসার ঘরে আলোচনা করছি। আদ্রিতাকে কেন কাঁদিয়েছে এর সুস্পষ্ট জবাব আমার চাই, তারপর ওর বিচার হবে। আপনার ছেলেকে এমনি এমনি ছেড়ে দিব না আমি। শফিক রহমান আর দাঁড়িয়ে রইলেন না, ক্ষুব্ধ নয়নে গদগদ পায়ে প্রস্থান করলেন।
আশিক রহমান ও সাদিক রহমানও পরক্ষণে গুরু গম্ভীর মুখে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে রুম ছাড়লেন। ক্ষণিকে আফসানার তাড়াতে তনিমা, মরিয়াম ও বিশ্বত মাখা বদনে পথ চললেন। কারো বোধগম্য হচ্ছে না ব্যাপারখানা। আদিবের হঠাৎ এভাবে যেতে যাওয়ার কোনো যুক্তির কারণ খুঁজে পাচ্ছেন না তারা। তবে সবাই কিছু না বুঝলেও আফসানা ভালোভাবেই বুঝতে পেরেছেন তার প্রাণপ্রিয় বদমেজাজি ছেলে কী কারণে রাগটা ছাড়ল। গত রাতেও তাকে কত সুন্দর করে বুঝিয়ে গেছেন তিনি, অথচ তার উপদেশ শুনল না। আর শাস্তি তো ওকে পেতেই হবে। রুম থেকে বিদায় নেবার আগে আরেকবার দৃষ্টি ঘুরে চাইলেন তার দিকে, কিন্তু পথ ছেড়ের মুখটা দেখতে পারলেন না। চরম ক্রোধে দিশেহারা সে অশান্ত কদমে ব্যালকনিতে চলে গেছে। ততক্ষণে তিনি প্রলম্বিত নিঃশ্বাস ছাড়লেন। অতঃপর আতঙ্কিত আদ্রিতাকেও শক্ত করে জড়িয়ে নিয়ে রুষ্ঠা মনে তিনিও ঘর ছাড়লেন। খানিক আগের জমজমাট বসার ঘর এখন নীরবতার চাদরে ঢাকা। উপস্থিত প্রতিটি মানুষের কপালে এই দুশ্চিন্তার প্রগাঢ় ভাঁজ। ঘটনার সূত্র মেলাতে ব্যস্ত তারা। হঠাৎ কি এমন হলো যে কারণে আদিব এতটা রেগে গেল? আদ্রিতার সঙ্গে করা তার ব্যবহারটা তো ভিন্ন দিকে ইঙ্গিত দিচ্ছে। আদ্রিতার ভাষ্য মতে সে কিছুই বলেনি তাকে, শুধু কফিটা দিতে গেছিল। কিন্তু আদিবের ব্যবহারে তো মনে হচ্ছে আদ্রিতার প্রতি চরম রুষ্ট সে। আর আজই সে মোক্ষম সুযোগ পেয়ে সমস্ত ক্ষোভ ছেড়েছে। তবে এই ক্ষোভের কারণটা কি? অপ্রত্যাশিত কাণ্ডে প্রচণ্ড ভয়ে মিলিয়ে যাওয়া আদ্রিতা এবার একটু সহজ হয়। সবার চিন্তিত মুখশ্রীতে নজর ফেলে মৃত শ্বাস ছাড়ে। আসল ঘটনাটা খুব সংগোপনে সবার কাছ থেকে আড়াল করেছে সে। তাদেরকে জানতে দেয়নি অনেকের প্রপোজের কথা। এটা জানতে পারলে আদিবের সঙ্গে যে তার বাবা চাচারাও প্রচণ্ড ক্ষেপে যাবে। অনেকের বাড়ি অবধি বিচারও হয়তো চলে যেতে পারে। এতে করে ঝামেলার সৃষ্টি হবে, প্রচণ্ড জল খোলা হবে, এমনকি দু একজন মানুষের কানে ঘোষা শুরু হয়ে যাবে। কি দরকার এসব বলে অশান্তি বাড়ানোর? তার চেয়ে বরং নিজ মনের ছোট্ট কুটিরেই জমা রাখুক সকল কথা। আদিব এ কারণে খেপে গেছে সেটা বুঝে গেছে সে। কিন্তু তার এখানে কি দোষ? তাকে একজন পছন্দ করে, এখন ভালোবাসার কথা জানিয়েছে। এমনটা তো সবাই করে। পূর্বেই অনেককে মানা করেনি সে, এটা তো শুধু তার দোষ। সে তো ভয় থেকেই মানা করার সাহসটা পায়নি। পিছনে ঝামেলা হয়, এই ব্যাপারটা লোকটা বুঝল না। এজন্য এমন দুর্ব্যবহার করবে আদিব। চোখের কোণে জমে থাকা জলটুকু কনিষ্ঠ আঙ্গুল দ্বারা মুছে নেয় আদ্রিতা। আচমকা এক সূক্ষ্ম জেদ কাজ করে মনের মাঝে। আদিবের প্রতি বিতৃষ্ণায় চোয়াল শক্ত করে ফেলে। তাকে এক প্রকার তাড়িয়ে দিয়েছে নিজের রুম থেকে। মানুষটা তাকে নিজ চোখের সামনে থেকে বিদায় হতে বলেছে। কতটার আগে থারথার করে কাঁপছিল সে, শুধু পারেনি তার গায়ে হাত তুলতে। কি এমন অপরাধ ছিল তার যে কারণে এই বাজে ব্যবহারটা পেল তার থেকে? ওই লোক কেন করলো তার সাথে এমন? আবারও ধেয়ে আসা কান্নাটা খুব কষ্টে গলাধকরণ করলো আদ্রিতা। নিজের মায়ের দিক একবার চোখ তুলে চেয়ে ভেজা গলায় স্বগতোক্তি করলো, আম্মু আমি বাসায় থাকবো না। আদ্রিতার কথাটাই সকলে আশ্চর্যে হতবাক হয়। চিন্তাগ্রস্ত মুখভঙ্গি পাল্টে গিয়ে অচিরাত সরু চাহনি নিক্ষেপ করে প্রত্যেকে। মলিন মুখে চুপটি করে বসে থাকা আদ্রিতা এতে ঘাবড়ায় না, বরং শুকনো ঢুক গিলে কিছু বলার প্রস্তুতি নেয়। আফসানা আশ্চর্যান্বিত হয়ে আছেন। এতক্ষণ ছেলের উপর বাজে খেপে চুপ থাকলেও এই মুহূর্তে আদ্রিতার মনোভাব বুঝে ভীষণ ভয় পাচ্ছেন। আদ্রিতা এরকমটা করলে অশান্তি নামবে পরিবারে, আর তার ছেলেটা যে কি করবে তা বলার অপেক্ষা রাখে না। এমনটা হলে আদিবকে সামলানো বেশ কষ্টকর হবে তার জন্য। আফসানা আর স্থির থাকতে পারেন না। এক প্রকার অস্থির হয়ে আদ্রিতাকে থামিয়ে বলে উঠেন, এসব কি বলছিস তুই আদ্রিতা? বাসায় থাকবি না মানে কি? এমন ভাবনা উদয়ের কারণ কি বল? মাঝখান থেকে বাজখায় গলায় বলে ওঠেন শফিক আহমেদ। মেয়েটা কেন এভাবে বলছে বুঝতে পারছো না? তোমার ছেলে শুধু শুধু খারাপ ব্যবহার কেন করলো মেয়েটার সাথে? ওকে ডেকে আনো, জবাব লাগবে আমার। আফসানা খামোশ হন। সাদিক রহমান ভাইয়ের রাগের স্বর শুনে তৎক্ষণাৎ বোঝানোর ভঙ্গিতে বলেন, ভাইজান শান্ত হন, আমরা আদ্রিতার কথাটা পুরো শুনি। তাছাড়া আদিব অযথা কারোর সঙ্গে খারাপ আচরণ করে না, সেটা আমরা জানি, মাথা গরম করবেন না। চাচুর উচ্চ স্বরে আদ্রিতা জড়সড় হয় আরো। সকলের ফুল ভাঙাতে মুখ খুলে তাড়াহুড়ো করে, চাচু আমার বাসায় ভাল লাগছে না, আগামীকাল আমার ক্লাস টেস্ট আছে, পড়তে হবে। বাসায় থাকলে আজ পড়তে পারবো না, তাই চাইছিলাম দিবার কাছে চলে যেতে। আজ রাত থেকে কালই চলে আসবো। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন আফসানা। তিনি কি না কি ভেবে নিয়েছিলেন। যাক, মেয়েটা কঠিন সিদ্ধান্ত নেয়নি। আদ্রিতার পাশ ঘেঁষে বসা তনিমা এতক্ষণে মেয়ের কথার প্রত্যুত্তর করলেন, ভার্সিটির হলে যেতে চাইছিস, সেখানে থাকতে দিবে তোকে? আদ্রিতা নিচু স্বরে বলল, একদিনেরই তো ব্যাপার, সমস্যা হবে না। গম্ভীর মুখে বসে থাকা শফিক রহমান এবার রসিয়ে বললেন, যেতে চাইলে যাও, কালই চলে এসো।
আদ্রিতা হালকা মাথা দোলায়, অতঃপর সব নিস্তব্ধ নীরব। আদ্রিতার পাশটায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে তার কাজিন মহল। তারা এক প্রকার মুখিয়ে আছে আদ্রিতার থেকে পুরো কাহিনী শোনার জন্য। বেশ উসখুস করছে মৌমি। আদ্রিতার সবকিছু দেখেও নির্বাক। আজ কোনো মতে বাড়িটা থেকে বেরোতে পারলেই সে বাঁচে। আজ থেকে ওই বদমেজাজি নিষ্ঠুর লোকের সামনে কখনোই পড়বে না সে। তার রুমে যাওয়া তো বহুদূর, থাকুক সে তার অহংকার নিয়ে। নত দৃষ্টি এবার আফসানের দিকে তাক করে আদ্রিতা। তিনি কিঞ্চিত অন্যমনস্ক হয়ে আছেন। আদ্রিতা খানিকটা নিগড় পর্যবেক্ষণ চালিয়ে তার মনোভাব ধরতে পারে। সব জানেন বলেই বাকি সবার থেকে আফসানের অভিব্যক্তি ভিন্ন। তিনি যে এখন ছেলের চিন্তায় রীতিমতো অতিষ্ঠ তা বেশ বুঝতে পারছে আদ্রিতা। তবু মুখ ফুটে কোনো বলে আওড়ালো না, চুপচাপ বসে রইল সে। হঠাৎ আফসানাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্য স্বরে বলে ওঠেন শফিক রহমান, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।